ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তোমাদের পঞ্চম শ্রেণীর 2025 আমাদের পরিবেশের মডেল স্কুল নম্বর 10 আমি সম্পূর্ণ আলোচনা করব। দেখো, এই দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে তোমাদের আমাদের পরিবেশের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল স্কুলটা রয়েছে, সেই স্কুলটা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি এই 10 নম্বর মডেল স্কুলের পূর্বে আমি আরও 9টি মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করেছি। আর সেই 9টি মডেল স্কুল আমি আমার প্লেলিস্টে, আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আর আজকের আমি 10 নম্বর মডেল স্কুলটা আমি আলোচনা করছি। দেখো, আজকে 10 নম্বর মডেল স্কুলের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। কি হচ্ছে? সান্দাকফু। সান্দাকফু। পরের প্রশ্ন দেখো, শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায় বলতো? জলপাইগুড়ি জেলার বক্সার বাগবনে। শকুন সংরক্ষণের কেন্দ্র অবস্থিত বক্সার বাগবনে লিখবে। এই বক্সার বাগবনটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। কেমন? বক্সার কয়দন্ত আকার র, বক্সার বাগবন। বাগবন, ব কয়দন্ত আকার র, বক্সার বাগবন, ব আকার ঘ পদন্ত ন, বাগবন। কেমন? এর পরে প্রশ্ন দেখো, সুন্দরী গাছ ড্যাশ জাতীয় উদ্ভিদ? আমরা জানি সুন্দরী গাছ হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। কি উদ্ভিদ? ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ গয়রফলা ওকার ভ, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। আর একের চারের প্রশ্ন দেখো, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত নাম হচ্ছে গিয়ে তোমার হলদি নদী। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত নাম হচ্ছে হলদি নদী। হলদি নদী। পরের প্রশ্ন দেখো, লেজে ভর দিয়ে লাফাতে পারে এমন একটি মাছ হচ্ছে চ্যাং মাছ। কি মাছ? চ্যাং মাছ। পরের প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলন ড্যাশ সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। দেখো, 2-এর 1-এর প্রশ্ন দেখো, দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত হচ্ছে কোথায়? চিত্তরঞ্জনে না ডানকুনিতে না আরামবাগে? দেখো, দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কিন্তু ডানকুনিতে। ডানকুনিতে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত। 2-এর প্রশ্ন দেখো, সাদা অর্কিড পাওয়া যায় কিন্তু কার্শিয়াঙ্গে। আগের মডেল স্কুলে ছিল, এই প্রশ্নটা কমন ছিল। সাদা অর্কিড আছে কার্শিয়াঙ্গে। কেমন? পরের প্রশ্ন দেখো, যে আনারস ও কলা বিখ্যাত কোথায়? তরাই, মালভূমি ও রাঢ় অঞ্চলে। দেখো, হচ্ছে সঠিক উত্তরটা হবে আমাদের আনারস ও কলা বিখ্যাত হচ্ছে তরাই অঞ্চলে। কোন অঞ্চলে? তরাই অঞ্চলে। পরের প্রশ্ন হচ্ছে, মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে কোন নদী থেকে? মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে কিন্তু দামোদর নদী থেকে। দামোদর নদী থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে। হাটে বাজারে কেনা বেচা যাবে না ন্যাদোস মাছ, কেননা ন্যাদোস মাছ লুপ্তপ্রায় মাছ। এটা লুপ্তপ্রায় মাছ হচ্ছে ন্যাদোস মাছ। এই ন্যাদোস মাছ কিন্তু হাটে বাজারে কেনা যাবে না। আর রুই মাছ আর তেলাপিয়া এগুলো তো কেনা যেতে পারে, কিন্তু ন্যাদোস মাছ কিন্তু হাটে বাজারে কেনা যাবে না, কেননা ন্যাদোস মাছ হচ্ছে লুপ্তপ্রায় মাছ। আবার 3-এর থেকে প্রশ্ন দেখো, বাম দিক সঙ্গে ডান দিকে মেলাও। প্রথম দেখো, 3-এর 1-এর প্রশ্ন হচ্ছে, বিদ্যাধরী নদীর তীরে কোন শহর বা কোন অঞ্চল গড়ে উঠেছে? দেখো, বিদ্যাধরী নদীর তীরে কিন্তু চন্দ্রকেতু রাজার দুর্গ গড়ে উঠেছে। বিদ্যাধরী নদীর উপকূলে চন্দ্রকেতু রাজার দুর্গ অবস্থিত। কেমন? চন্দ্রকেতু রাজার দুর্গ অবস্থিত। পরের প্রশ্ন দেখো, আত্রেয় নদীর তীরে কিন্তু বালুরঘাট অবস্থিত, যেটা আগের প্রশ্নে আমরা পেয়েছি। বালুরঘাট, আত্রেয় নদীর তীরে কিন্তু বালুরঘাট অবস্থিত। কেমন? দ্বারকেশ্বর নদীর তীরে কোনটা হচ্ছে? আরামবাগ। দ্বারকেশ্বর নদীর তীরে হচ্ছে আরামবাগ শহর অবস্থিত। বেশ। তারপর প্রশ্ন হচ্ছে, তোরসা নদীর তীরে কোন অঞ্চল অবস্থিত? দেখো, তোরসা নদীর তীরে হচ্ছে কোচবিহার। তোরসা নদীর তীরে কোচবিহার অবস্থিত। তোরসা নদীর তীরে কোচবিহার অবস্থিত। আর শেষ দেখো, মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। মহানন্দা নদীর তীরে কিন্তু ইংলিশ বাজার অবস্থিত। ইংলিশ বাজার কিন্তু মহানন্দা নদীর তীরে অবস্থিত। কেমন? পরের প্রশ্ন হচ্ছে 4-এর দিকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। দেখো, 4-এর 1 কি আছে? আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম কি? দেখো, আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম যদি বলতে হয়, অনেক নাম পাবো। তাহলে প্রধান 4 জন মহান বিজ্ঞানী হচ্ছে, যেগুলো আমাদের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তারা হচ্ছে, 1 নম্বর হচ্ছে জগদীশচন্দ্র বসু, আমাদের বাঙালি হতে পারে মেঘনাথ সাহা, আর সিভি রামন, আর হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কটরামন, রয়াকার ম দন্ত ন রামন, ভেঙ্কট ভয়কার ওয়াইকট ট, আর রয়াকার ম দন্ত ন, ভেঙ্কটরামন, চন্দ্রশেখর ভেঙ্কটরামন, আর সিভি রামন, আর মেঘনাথ সাহা, আর জগদীশচন্দ্র বসু। এই 4 জন তোমাদের পরীক্ষায় লিখে দেবে। কেমন? এই 4 জন মহান বিজ্ঞানী। পরের প্রশ্ন হচ্ছে, দেখো,
আমাদের দেশে 4 জন বিপ্লবীর নাম করো। আমাদের 4 জন বিপ্লবী তো আমাদের দেশকে সেই সমস্ত বিপ্লবী মহান বিজ্ঞানীরা যারা আমাদের দেশ স্বাধীন করেছে, তাদের নাম আমরা সগর্বে আমাদের তাদের জন্মদিনে বা তাদের মৃত্যুদিনে আমরা স্মরণ করি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত হৃদয়ে এবং অন্তরে সশ্রদ্ধ চিত্তে আমরা স্মরণ করি। আর সেই সঙ্গে যে কজন মহান ব্যক্তিত্ব যারা আমার দেশের জন্য অহরহ প্রাণ দিয়ে গেছে, সে সমস্ত মানুষগুলো হচ্ছে, দেখো বিপ্লবী মানুষগুলো হচ্ছে সুভাষচন্দ্র বোস, যাকে আমরা মহান নেতাজি হিসেবে জানি, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা। আর সূর্য সেন, যাকে আমরা মাস্টারদা সূর্য সেন নামে চিনি, মাস্টারদা নামে চিনি। আর 3 নম্বর হচ্ছে ভগৎ সিং, কেমন। আর আর 4 নম্বর হচ্ছে গিয়ে ক্ষুদিরাম বসু। আর তোমরা 5 নম্বর দিয়ে দেবে তোমরা বাঘা যতীন, যাকে আমরা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে চিনি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে চিনি। পরবর্তীতে পশ্চিমবঙ্গে কয়টি ভূপ্রকৃতির অঞ্চলে ভাগ করা হয় ও কী কী? দেখো, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে যে কটি ভূপ্রকৃতির অঞ্চলে বিভক্ত করা হয়, সেগুলো হচ্ছে 3টি ভূপ্রকৃতির অঞ্চলে বিভক্ত করা হয়। দেখো, 1 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চল, 1 নম্বর পার্বত্য অঞ্চল, 2 নম্বর মালভূমি অঞ্চল, আর 3 নম্বর হচ্ছে সমভূমি অঞ্চল। এই 3টি ভূমিরূপে বৈচিত্র্যের দ্বারা আমরা পশ্চিমবঙ্গের পরিচয় পাই, ভৌগোলিক পরিচয় পাই। এই 3টি বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভূমিরূপের পরিচয় পাই। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, 2 নম্বর মালভূমি অঞ্চল, আর 3 হচ্ছে সমভূমি অঞ্চল। পরের প্রশ্ন চলো। এ তীর ধনুক দিয়ে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে, তথা সেই সঙ্গে তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধেও লড়াই করেন এমন 4 জনের নাম হচ্ছে, দেখো অনেক নাম পাবো আমরা, তার মধ্যে বেশ কয়েকটা নাম হচ্ছে। তো সিধু কানহু, এখানে কোথাও প্রশ্ন হয়েছে, কোথাও থেকেছে সিধু, ধয়কার সিধু হবে, আর কোথাও সিধু আছে। তোমরা সিধু লিখতে পারো, অসুবিধা নেই। সিধু কানহু দন্তস্বই ধয়কার, সিধু আর কানহু কয়েকা দন্ত ন হয়সু, কানহু, সিধু কানহু লিখতে পারো। তারপর দেখো চাঁদ আছে, ভৈরব, এরা 2 ভাই, চাঁদ ভৈরব কিন্তু 2 ভাই, চাঁদ আর ভৈরব। আর 3 নম্বরে বিরসা মুন্ডা দিতে পারো, এখানে অলরেডি 4 জন হয়ে গেছে। আর 3 নম্বর হচ্ছে বিরসা মুন্ডা, আর মুন্ডা বিদ্রোহের নেতা ছিল। তারপরে বড়ু, আর হো বিদ্রোহের নেতা ছিল বড়ু। তারপরে তিতুমির, জানি আমরা তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল, কেমন। এতগুলো নাম তোমরা দিয়ে দিতে পারো। পরপর 4-এর 5 দেখো, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন সাহসী মহিলার নাম। দেখো, এই সাহসী মহিলাদের নাম আমরা স্মরণ করতে পারি। সে সমস্ত মহিলাদের নামের প্রথম যিনি লড়াই করেছিল, মহিলা হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, তিনি হচ্ছেন রানী লক্ষ্মীবাঈ। রানী লক্ষ্মীবাঈ কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, প্রথম তিনি মহিলা যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তারপরে যদি নাম ধরি, তারপর আমরা মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেকর, তারপর কল্পনা দত্ত, তারপরে কস্তুরবা গান্ধী, তারপরে সরোজিনী নাইডু, আর আমি তো প্রথমেই বলে দিয়েছি রানী লক্ষ্মীবাঈ। তিনি ছিলেন ভারতের জাতীয় আন্দোলনে তথা ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াই করা সেই নারী, যিনি ইংরেজদের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে লড়াই করেছিল, তিনি হচ্ছে রানী লক্ষ্মীবাঈ। আর মাতঙ্গিনী হাজরার নামে তো তাছাড়া আমরা সগর্বে স্মরণ করতে পারবো, তাকে আমরা কী বলি, তাকে আমরা গান্ধী বুড়ি নামে চিনি, মাতঙ্গিনী হাজরাকে আমরা গান্ধী বুড়ি নামে চিনি, কেমন। আর প্রীতিলতা ওয়াদেকর আছে, কল্পনা দত্ত আছে, কস্তুরবা গান্ধী আছে, সরোজিনী নাইডু আছে, ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, হচ্ছে দেখো, ছক পূরণ করো। এখানে বলা হচ্ছে, ছকে দেওয়া হয়েছে যে মদনমোহন মন্দির শহরের বৈশিষ্ট্য দেওয়া আছে। শহর, এই অঞ্চলগুলো, বিখ্যাত অঞ্চলগুলো যে শহর এবং জেলায় অবস্থিত, তার নাম কিন্তু পাশে লিখতে হবে তোমাদের। তাহলে দেখো, মদনমোহন মন্দির, এই মন্দিরটা, এর সদর শহর কোথায়, জেলার নাম কি, এইটুকু লিখতে হবে তোমাদের। দেখো, এখানে তোমরা লিখবে মদনমোহন মন্দির কিন্তু কোচবিহারে অবস্থিত। কোথায়? বিহারে। কোচবিহারটা কোথায় অবস্থিত? কোচবিহারে অবস্থিত। কোচবিহারটা কিন্তু আমাদের কোচবিহার জেলায় অবস্থিত। কোচবিহার জেলায় অবস্থিত। আর 5-এর দিকে দেখো, কুলিক পাখিরালয়। দেখো, কুলিক পাখিরালয় কিন্তু রায়গঞ্জে অবস্থিত। এই রায়গঞ্জটা কিন্তু উত্তর দিনাজপুর। কুলিক পাখিরালয় রায়গঞ্জ। আর এই রায়গঞ্জ শহরটি, সদর শহরটি কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলায়। আর 5-এর 3 দেখো, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ পাওয়া যায় কোথায়? ডায়মন্ড হারবার। আর আমরা জানি ডায়মন্ড হারবার কোথায়, কোন জেলায় অবস্থিত? ডায়মন্ড হারবার কোন জেলায় অবস্থিত বলো তো? ডায়মন্ড হারবার আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, আবহাওয়ার অফিস কোথায় আছে বলো তো? আলিপুরে কিন্তু আবহাওয়া অফিস আছে। আলিপুর কোন জেলায় আছে বলো তো? আলিপুরদুয়ার নয়, কিন্তু আলিপুর কোথায় অবস্থিত? আমাদের দক্ষিণ 24 পরগনা সদর শহর, দক্ষিণ 24 পরগনা জেলার,
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত আলিপুর। আর শান্তিনিকেতন আমরা তো জানি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত অঞ্চল বোলপুরে অবস্থিত। আর বোলপুরটা কোন জেলায় অবস্থিত? বোলপুরটা হচ্ছে আমাদের বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলায় অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো, যে কোনো একটি। গঙ্গা নদীর টিকা লিখতে পারো অথবা সবুজ বিপ্লব সম্পর্কে টিকা লিখতে পারো। চলো আমরা প্রথমে গঙ্গা নদী সম্পর্কে জেনে নিই। আমি তোমাদের বলে রাখছি, তোমরা সেভাবে একটু সাজিয়ে নিও। আমি গঙ্গা নদী সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। দেখো, গঙ্গা নদী আমাদের দেশের প্রধান নদী। এই গঙ্গা নদী সম্পূর্ণ কিন্তু বরফ গলা জলের পৃষ্ঠ নদী। আর এই গঙ্গা নদী হচ্ছে আমাদের নিত্যবহ নদী। কেমন? দেখো, তার সম্পর্কে তোমরা দেখো, ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরবঙ্গের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে। এই ভাগীরথী হুগলি প্রথমে ভাগীরথী নাম ছিল, তারপরে হুগলি। এর মিলনস্থলকে কী বলা হচ্ছে? মিলনস্থল কোথায় অবস্থিত? নদীয়া জেলায় অবস্থিত। নদীয়ার কাছে ভাগীরথী হুগলি মিলিত হয়েছে। ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। দেখো, এর কটি উপনদীর নাম তোমরা লিখে দেবে। এর উপনদীগুলো হলো দামোদর, অজয়, যমুনা। আর শাখা নদী হচ্ছে গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা প্রভৃতি। কেমন? চলো, এর পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। সবুজ বিপ্লব সম্পর্কে টিকাটা আমরা জেনে নিই। চলো, দেখো, এই টিকাটা কিন্তু এখানে অলরেডি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। দেখো, সবুজ বিপ্লব প্রথমে দেবে তোমার সংজ্ঞা। 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। আর এই সবুজ বিপ্লবের কারণটা তোমরা দেবে যে 1 নম্বর কারণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 নম্বর কারণ হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, আর 3 নম্বর কারণ হচ্ছে টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, আর 4 নম্বর হচ্ছে কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধির প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। আর প্রভাব দেখো, এর প্রভাব সম্পর্কে যদি আমরা জানতে পারি, দেখো প্রভাবগুলো কী। দেখো, 1 নম্বর প্রভাব হচ্ছে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই সবুজ বিপ্লবের ফলে। আর 2 নম্বর হচ্ছে দেখো ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। আর 3 নম্বর প্রভাব হচ্ছে খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। আর যদি এর সঙ্গে যদি তোমরা যুক্ত করতে পারো বা জেনে রাখো, তাহলে সবুজ বিপ্লবের কুফলটাও জেনে রাখবে। কেমন? দেখো, সবুজের কুফলটা দেখো, কুফলগুলো 1 নম্বর কুফল হচ্ছে বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায়। আর 2 নম্বর কুফল হলো আর রাসায়নিক কীটনাশকের ব্যবহারে জমির বন্ধুর পোকারা মারা যায়। 3 নম্বর কুফল দেখো, ডিপ টিউবওয়েল দিয়ে অধিক জল তোলার ফলে মাটির নিচে জল সংকট দেখা দেয়। আর বহু ডিপ টিউবওয়েল জল ওঠা বন্ধ করে দেয়। এর ফলে দেখো, জলের সংকট দেখা দিলে কিন্তু পরবর্তীকালে কিন্তু চাষের পক্ষে কৃষকরা খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেমন? এর প্রশ্ন দেখি আমরা। এর প্রশ্নটা আছে আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় এর আগে একটা প্রশ্ন থেকে এসেছে 6-2 দেখো, রুড়ো অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির নদ নদী গাছপালা পশু পাখি যে কোনো 3টি সম্পর্কে আলোচনা করো। দেখো, রুড়ো অঞ্চল যদি লেখো, তার যে 4টি কডে আছে দেখো, ভূপ্রকৃতির নদ নদী গাছপালা পশু পাখি, 4টির মধ্যে যে কোনো 3টি লিখবে। আর যদি তোমরা কেউ মালভূমি সম্পর্কে যদি লেখো, তার মধ্যে এই 4টির মধ্যে তাদের 3টি লিখতে হবে, যে কোনো 3টি। কেউ যদি ভূপ্রকৃতির নদ নদী গাছপালা করো, তো পশু পাখি লিখতে হবে না। এই 4টির মধ্যে যে কোনো 3টি সম্পর্কে তোমাদের লিখতে হবে। কেমন? আর কোন কোন সম্পর্কে? রুড়ো অঞ্চল সম্পর্কে আর মালভূমি সম্পর্কে। কেমন? রুড়ো অঞ্চল লিখতে পারো তোমরা, মালভূমি অঞ্চল। আমি দুটোই বলছি, দেখো তোমরা ভালো করে লক্ষ্য রাখো। দেখো, রুড়ো অঞ্চল সম্পর্কে যদি লিখতে হয়, প্রথমে যে কোনো 3টি বলেছিল, প্রথমে আমরা জেনে নিই রুড়ো অঞ্চল কাকে বলে। দেখো, রুড়ো অঞ্চল কাকে বলে। দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায়, তাকে আমরা রুড়ো অঞ্চল বলি। দেখো, তারপরে ভূপ্রকৃতি সম্পর্কে যদি জানি, দেখো ঠিক তারপরে দেখো রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য। এটা কিন্তু ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। দেখো, 1 নম্বর পরিচয় দেখো বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য মানে কি? পরিচয় তোমরা পাবে। তো 1 নম্বর পরিচয় হচ্ছে ভূপ্রকৃতির পরিচয়। দেখো, রাঢ় অঞ্চলটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলিশ অঞ্চলের ফলে সৃষ্ট হয়েছে। আর 2 নম্বর ভূমিগত রূপ। দেখো, অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। আর 3 নম্বর হচ্ছে সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হয় হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। আর 4 নম্বর হচ্ছে রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর ও দোআঁশ মাটি দ্বারা আবৃত। দেখো, এরপরে দেখো তারপরে নদ নদী। দেখো, রাঢ় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদী হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই, মুন্ডেশ্বরী প্রভৃতি নদী কিন্তু রাঢ় অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী। এই নদীগুলো কিন্তু রাঢ় অঞ্চলে খুব প্রধান গুরুত্বপূর্ণ নদী। কেমন? এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে
এরপরে হচ্ছে গাছপালা, রাঢ় অঞ্চলের গাছপালা দেখো, বা তোমরা স্বাভাবিক উদ্ভিদ নামেও বলতে পারো। রাঢ় অঞ্চলের গাছপালা বা স্বাভাবিক উদ্ভিদ দেখো, দেখো রাঢ় অঞ্চলে বিভিন্ন স্থানে শাল, সেগুন, মেহগিনি, শিরীষ, মণি, আকাশমণি, বাবলা, কদম, বাঁশ, বেত এবং অন্য নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। এক সময় কৃষিকাজের জন্য এখানকার বহু বন জঙ্গল কেটে নেওয়া হলেও বর্তমানে বন দপ্তরের প্রচেষ্টা বিভিন্ন স্থানের রাস্তা বরাবর নতুনভাবে বনভূমির সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে মালভূমি অঞ্চল। দেখো, প্রথমে তোমরা জেনে রাখতে হবে তোমাদেরকে মালভূমি কাকে বলে। দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উঁচু উপরিভাগ ঢেউ খেলানো খাড়া পার্শ্বদেশযুক্ত টেবিলের মতো ভূমিরূপকে আমরা মালভূমি বলে থাকি। দেখো, এই মালভূমি সম্পর্কে আরও কিছু জানতে হলে তাহলে মালভূমি কোন কোন অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে দেখো। দেখো, মালভূমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল গড়ে উঠেছে। এরপরে আমরা এই ভূমিরূপ সম্পর্কে জানব। এর ভূমিরূপটা ঠিক কেমন হবে দেখো, এখানে মালভূমির ভূমিরূপটা হচ্ছে, দেখো এখানে তোমরা দেখতে পাবে, ভালো করে লক্ষ্য করো যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলাতে মালভূমি দেখা যায়। মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত। এখানে অযোধ্যা, মামাভাগ্নে প্রভৃতি পাহাড় দেখা যায়। আর এর ভূপ্রকৃতির বৈশিষ্ট্য যদি তোমরা দেখো, তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য দেখো, যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মালভূমি অঞ্চলটি উঁচু নিচু ঢেউ খেলানো। মালভূমির মাঝে মাঝে উঁচু টিলা ও পাহাড় দেখা যায়। সমগ্র মালভূমিটি কাঁকড়যুক্ত অনুর্বর লাল মাটি দ্বারা আবৃত। মালভূমির গড় উচ্চতা কিন্তু 300 মিটারের কম। এরপর তোমরা মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লিখবে। দেখো, মালভূমির স্বাভাবিক উদ্ভিদ যদি দেখি আমরা, দেখো মালভূমির প্রায় প্রধান উদ্ভিদ হচ্ছে শাল গাছ। কেননা বাঁকুড়ার প্রায় সমগ্র অঞ্চল জুড়ে কিন্তু শাল গাছের অবস্থান রয়েছে। তারপরে এই পশ্চিমের মালভূমি অঞ্চলের শাল, মেহগিনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি উদ্ভিদও দেখা যায়। আর নদী সম্পর্কে যদি বলো, তাহলে এই মালভূমি অঞ্চলের কিন্তু প্রধান নদী কিন্তু তোমার হচ্ছে গিয়ে দামোদর। মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর। আর এখানে দেখো, দামোদর নদ ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারখাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। কেমন? এবার পরের প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা জানো লেখো। দেখো, প্রথমে আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা জানবো। দেখো, রাজা রামমোহন রায়, দেখো এইদিকে লক্ষ্য রাখো ভালো করে। রাজা রামমোহন রায়, তার জন্ম আমরা জানবো। রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে 10ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো, এর খ্যাতি সম্পর্কে জানবো। খ্যাতি হচ্ছে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আর পরিশেষে দেখো, তার মৃত্যু। রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। এরপরে দেখো, তারপরে জানবো আমাদের প্রিয় নেতাজি সম্পর্কে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে জানবো। দেখো, তার জন্ম হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু 1857 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে BA পাস করেন। ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষায় 4র্থ স্থান লাভ করেন। ব্রিটিশদের গোলামি করবেন না বলে তিনি সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেশ সেবার কাজে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। তিনি রাশিয়া ও জার্মানির হয়ে জাপানে আসেন। তিনি আজাদ হিন্দ ফৌজ এর নেতৃত্ব গ্রহণ করেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রাসবিহারী বসুর অনুরোধে তিনি ভারতীয়দের আহ্বান জানিয়ে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং ডাক দেন দিল্লি চলো। জাপানের সরকারের কাছে সাহায্য না পেয়ে আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হন।
আর মৃত্যু, আর আমাদের মহান নেতাজি সম্পর্কে তার মৃত্যু যদি আজ বলতে হয় তাহলে অনেকটা ধামাচাপা পড়ে আছে। তার মৃত্যুর রহস্যটা আজও পর্যন্ত হয়তো জানা যায়নি। তো জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানে যাওয়ার সময় জাপানের তাইহুকো বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট মারা যান। কিন্তু এই তথ্যের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবার এই গেল আমাদের নেতাজি সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী। দেখো এখানেই আমাদের 10 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো 11 নম্বর মডেল স্কুলটা। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।